নমস্কার, বিকেল 5টার আকাশবার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুই। প্রথমেই হেডলাইন্স। ভোটে জেতার জন্য নন্দীগ্রামের দুষ্কৃতী জড়ো করছেন শুভেন্দু। নির্বাচন কমিশনের নালিশ তৃণমূলের। কোন বাড়িতে কত দুষ্কৃতী তার তালিকা দিয়ে কমিশনকে চিঠি, অভিযোগ অস্বীকার বিজেপি। শিশির অধিকারীকে ঘিরে গতকাল যারা বিক্ষোভ দেখিয়েছেন তাদের চরম শিক্ষা দেওয়া হবে, হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বিজেপিতে যোগ দেওয়ার পরেও কেন সাংসদ পদ ছাড়ছেন না শিশির, কটাক্ষ পার্থ। রাজ্যে ক্ষমতা এলে 1 বছরের মধ্যে সুন্দরবনকে আলাদা জেলা করবে বিজেপি। গোসাবায় বললেন অমিত শাহ। হাতা খুন্তি নিয়ে খেলা হবে, বিজেপি বিদায় নেবে, পুরুলিয়া হুঙ্কার মমতার। বাকি আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। নাম নেই মিঠুনের। চৌরঙ্গিতে প্রার্থী সুব্রত মাঝি, কাশীপুর বেলগাছিয়ার শিবাজী সিংহ রায়, মতুয়াদের মানভঞ্জনের গাইঘাটার টিকিট সুব্রত ঠাকুরকে। ভোটের প্রচারে তৃণমূল কার্যালয়ে ঢুকলেন মোহাম্মদ সেলিম। সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছে তৃণমূলের একাংশ। লিফলেট দিয়ে স্বীকারোক্তি কৃষ্ণেন্দুর। গণগণে সূর্যকে মাথায় নিয়ে প্রচারের যশ। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। নন্দীগ্রামের 4টে বাড়িতে তিনি দুষ্কৃতীদের জড়ো করেছেন বলে নির্বাচন কমিশনে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। সব জানার পরেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। বহিরাগত গুন্ডাদের নিয়ে এসছে, আর বহিরাগত গুন্ডাদের দিয়ে আপনাদের ঘরবাড়ি লুট করবে, আপনাদের জমি লুট করবে। গতকাল অভিযোগটা শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে। এবার সেই অভিযোগ পৌঁছে গেল মহাযুদ্ধের প্রাঙ্গণ বলে পরিচিত নন্দীগ্রামে। কাঠগড়ায় শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের 4টে বাড়িতে তিনি দুষ্কৃতী জড়ো করেছেন বলে নির্বাচন কমিশনের চিঠি দিয়ে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস। এটাই হলো ডেরেক ওব্রায়েনের লেখা সেই চিঠি। দেখুন কোন বাড়িতে বিজেপি প্রার্থী শুভেন্দু কত লোক জড়ো করেছেন সে অভিযোগ বিস্তারিত জানানো হয়েছে নির্বাচন কমিশনে। প্রথমে রেয়াপাড়ায় কালীপত শির বাড়ি, সেখানে 30 থেকে 40 জন বহিরাগত রয়েছেন বলে অভিযোগ। এরপর হরিপুরে বিজেপি নেতা মেঘনাথ পালের বাড়ি, সেখানে 40 থেকে 50 জন দুষ্কৃতী রয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। তালিকায় রয়েছে বয়াল এলাকায় পবিত্রকর এবং ভজহরি সামন্তর বাড়ি, সেখানেও 20 থেকে 30 জন করে দুষ্কৃতী রাখা হয়েছে বলে অভিযোগ। মাঝে আর মাত্র 8টা দিন, 1 এপ্রিল নন্দীগ্রামে মমতা শুভেন্দুর টক্কর। ভোটে রিগিংয়ের জন্য নন্দীগ্রামে বহিরাগতদের ঢোকানোর অভিযোগ বিজেপি খারিজ করে দিয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন 4 বাড়ির মধ্যে একটি বাড়ির মালিক এবং বিজেপি নেতা মেঘনাথ পাল। তিনি বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলাম, বদলা নিতেই তৃণমূল মিথ্যে অভিযোগ আনছে। কোনটা ঠিক কোনটাই বা বেঠিক সুর চড়াচ্ছে তৃণমূল এবং বিজেপি দুপক্ষ। এর মধ্যেই দোলে নন্দীগ্রামে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আকাশ বার্তা। বহিরাগত গুন্ডা এনে বাংলা দখল করতে দেব না, পুরুলিয়ার কাশীপুরে বিজেপিকে নিশানা করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, খেলা হবে, তৃণমূল জিতবে, বিজেপি খালি হবে। আগে খেতে পেত না, একটা বিড়ি দিনে 3 বার টানতো। আর এখন বিজেপির নেতাগুলোকে দেখুন, কপালে একটা তিলক কেটে আর মুখে পান বাহার চিবোতে চিবোতে, क्या कैसा है ভোট দো নেই তো দেখ লেগা। বল কি দেখবি, ক্যাচ কলা দেখবি। বিজেপিকে নিশানা করে আজ পুরুলিয়ার কাশীপুরে এভাবেই প্রচারের ঝাঁঝ বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি বহিরাগত গুন্ডা এনে বাংলা দখল করতে চায়। মা বোনেরা হাতা খুন্তি নিয়ে তৈরি থাকুন, খেলা হবে। খেলা হবে, খুন্তি নিয়ে খেলা হবে, হাতা নিয়ে হবে, বেলুন নিয়ে হবে, পাকা নিয়ে হবে, ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হবে। কি বন্ধুরা, ফুটবল হবে, ক্রিকেট হবে, ছৌ হবে, ধামসা মাদল হবে। ক্ষমতায় তৃণমূল এলে সরকার গঠনের পর বছরের 4 মাস দুয়ারে সরকার কর্মসূচি হবে। তপশিলীরা মাসে 1000 টাকা করে ভাতা পাবেন বলেও প্রতিশ্রুতি দেন তৃণমূল সুপ্রিমো। এবার আমাদের সরকার জিতলে শিডিউল কাস্ট মা বোনদের ট্রাইবদের 1000 টাকা করে হাত খরচা দেবে মাসে, আর জেনারেল কাস্টও 500 টাকা করে পাবে। কৃষক বন্ধুরা যারা 6000 টাকা করে এখন পান 1 একর জমিতে, আর ক্ষেত মজদুর আর প্রান্তিক চাষিরা 3000 করে পান, তারা আগামী 2 মাস বাদে আমাদের সরকার আসলে 6000 টাকার বদলে 10,000 টাকা পাবেন। আমরা ডবল টিচার রিক্রুট করব যাতে অনেক টিচার অ্যাপয়েন্টমেন্ট পায়। আমরা মেডিকেল কলেজ আরো তৈরি করব। আজ শুরু থেকেই মোদী অমিত শাহকে নিশানা করে তোপ দাগেন মমতা। তিনি বলেন, বারবার আমার উপর আঘাত হয়েছে, কিন্তু এভাবে আমাকে আটকানো যাবে না। জখম পা নিয়ে এবারও খেলার ময়দানে শট মেরে বল মাঠের বাইরে পাঠানোর হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, হাডুডু হবে, কবাডি হবে,
সব হবে, বিজেপি বিদায় নেবে। আকাশ বার্তা। গতকাল প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শিশির অধিকারীকে। আজ হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, শিশিরকে যারা অপমান করেছে তাদের ফল ভুগতে হবে। শিশিরবাবুকে অপমান করার খেসারত রাজ্যের শাসক দলকে দিতে হবে। আজ সকালে চা চক্রের অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, বিনাশকালে বিপরীত বুদ্ধির উদয়। কেন সবাই দল ছেড়ে চলে যাচ্ছে সেটা বুঝুক তৃণমূল। আর শিশিরবাবুকে কেউ যদি অপমান করে তার ফল তাকে ভুগতে হবে। এটা হচ্ছে হতাশা। যখন দেখছি আর বাঁচার কোনো রাস্তা নেই, হারছে নিশ্চিত, তখন হিংসা করার চেষ্টা হচ্ছে। আজ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে এখানে, সেই জন্য আমাদের কাছে লোকেরা আসছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে সবার অধিকার আছে নিজের মতো পার্টি করার। তো শিশিরবাবুকে যদি অপমান করে কেউ, তার ফল কিন্তু ভুগতে হবে। গতকাল কাঁথিতে বিজেপি প্রার্থী সুস্মিতা সিনহার হয়ে প্রচারের জন্য কাকগেছিয়ায় একটি সভায় যান শিশির। সেখানেই শিশিরবাবুর উদ্দেশ্যে স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। টিএমসি বিজেপি সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়। সেই প্রসঙ্গে এদিন চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন দিলীপ। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এক পা দিয়ে মেরে উড়িয়ে দেব মন্তব্যের পরিপ্রেক্ষিতে দিলীপবাবু বলেন, যে সরকার দুপায়ে চলে না সে আবার এক পায়ে কি চলবে। তার কটাক্ষ স্লোগান ছিল দিদিকে বলো, এখন হচ্ছে দিদিকে ঠেলো। আগে বলতো দুয়ারে সরকার, এখন হয়েছে হুইল চেয়ারের সরকার। দুপায়ে সরকার চলতে পারলো না, এক পায়ে কী করে চলবে। দিদিমণি আগে বললেন যে দিদিকে বলো, এখন বলছেন দিদিকে ঠেলো। তো সরকার হতে হতে দুয়ারে দুয়ারে হতে এখন হুইল চেয়ারে চলে গেল। এই সরকারের উপর কে ভরসা করবে। ভোটের আগে যুযুধান দুপক্ষের মধ্যে রাজনৈতিক উত্তাপ এখন সপ্তমে। আকাশ বার্তা। এবারে শিশির অধিকারীর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। বিজেপিতে যোগ দেওয়ায় তাকে সাংসদ পদ ছাড়তে বললেন পার্থ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস ছেড়ে নেতা মন্ত্রী সাংসদরা বিজেপিতে যোগ দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কাঁথির সাংসদ শিশির অধিকারী, পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল। শোনা যাচ্ছে আগামীকাল অধিকারী পরিবারের আরেক সদস্য তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীও যোগ দিতে চলেছেন বিজেপিতে। এবার এইসব দলবদলু সাংসদদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। প্রত্যেকেই তৃণমূলের টিকিটে সাংসদ, কিন্তু কেউই বিজেপিতে যোগ দিলেও সাংসদ পদ থেকে পদত্যাগ করেননি। আর এখানেই প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। পদত্যাগ করে যান না, সাংসদ হিসেবে তারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জিতেছিলেন। সাংসদ হিসেবে পদত্যাগ করে আপনাদের যেখানে ভালো ইচ্ছে সেখানে যান, কিন্তু এই দলের সাংসদ থাকবো আর অন্য দলের মঞ্চে গিয়ে নির্বাচনী বক্তৃতা দেবো, এই দুটো একসঙ্গে চলে। অন্যদিকে অভিনয় জগৎ থেকে তৃণমূলের যোগদান অব্যাহত। আজ তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে দলীয় পতাকা নিলেন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ রিজওয়ান রব্বানী শেখ, প্রিয়া পাল ও পায়েল দেব। পাশাপাশি বিজেপি রাজ্য কমিটির সদস্য ও কিষাণ মোর্চার রাজ্য সম্পাদক স্বরাজ দাস আজ তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আকাশ বার্তা। মিঠুন চক্রবর্তীর ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে, কিন্তু মহাগুরুর ভক্তদের কাছে আশাহত হওয়ার মতো খবর। এদিন চূড়ান্ত তালিকা ঘোষণা করল বিজেপি, তাতে নাম নেই মিঠুনের। প্রার্থী হচ্ছেন না মিঠুন চক্রবর্তী। দিন দুয়েক আগে কলকাতার মনীন্দ্র রোডের ঠিকানায় ভোটার হওয়ায় তাকে নিয়ে জল্পনা বাড়ছিল, কিন্তু আজ চূড়ান্ত তালিকায় 13 জন প্রার্থীর নাম ঘোষণা করে যেন মিঠুন ভক্তদের প্রত্যাশার বেলুন চুপসে দিল বিজেপি। 13 প্রার্থীর মধ্যে নেই মিঠুনের নাম। শিখা মিত্র ভোটে দাঁড়াতে রাজি না হওয়ায় চৌরঙ্গিতে কে বিজেপির প্রার্থী হবেন তা নিয়ে আলোচনা চলছিল। চৌরঙ্গিতে দেবব্রত মাঝিকে টিকিট দিয়েছে বিজেপি। কাশীপুর বেলগাছিয়ায় শিবাজি সিংহ রায়। আলিপুর দুয়ারে ঘোষিত প্রার্থী অশোক লাহিড়ীকে কেন্দ্র বদলে আনা হয়েছে বালুরঘাটে। বিজেপির তালিকায় নিজেদের প্রার্থী না থাকায় ক্ষোভ বাড়ছিল মতুয়াদের মধ্যে। সেই ক্ষোভ প্রশমনে গাইঘাটা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ভাই সুব্রত ঠাকুরকে। বহরমপুরে সুব্রত মৈত্র, রাসবিহারীতে সুব্রত সাহা, ইটাহারে অমিত কুমার কুণ্ডু। পাহাড়ের 3 আসনেও এককভাবে প্রার্থী দিয়েছে বিজেপি। আকাশ বার্তা। বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে সুন্দরবনকে আলাদা জেলা করা হবে। গোসাবায় এমনই প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। সুন্দরবনে এইমসের একটি শাখাও গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি। অমিতের হুঙ্কার, সরকারি টাকা যারা খেয়েছেন তাদের সবাইকে জেলে পোড়া হবে। এ রাজ্যে বিজেপি ক্ষমতা এলে সুন্দরবনকে আলাদা জেলা ঘোষণা করা হবে। এবার জিতলে 1 বছরের মধ্যে সুন্দরবনকে পৃথক জেলা ঘোষণা করার প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। গোসাবায় দলীয় প্রার্থীর প্রচারে অংশ নিয়ে অমিত বলেন, 2015, 16 এবং 19-এ দিদি বলেছিলেন সুন্দরবনকে জেলা ঘোষণা করবেন, কিন্তু আজ পর্যন্ত তা হয়নি। অমিত শাহ বলেন, শুধু বিজেপির মুখ্যমন্ত্রী নিয়ে আসুন, প্রতিশ্রুতি পূরণ করতে 1 বছরের বেশি সময় লাগবে না। सुंदरबन को बहुत अन्याय किया है। मैंने अभी घोषणा पत्र घोषित किया, उसमें लिखा है
कि हम सुंदरवन डेवलपमेंट बोर्ड की स्थापना कर सुंदरवन को बंगाल में सबसे विकसित क्षेत्र बनाने के लिए है। একই সঙ্গে তিনি বলেন বিজেপি বাংলায় ক্ষমতা এলে সুন্দরবনে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের শাখা গড়ে তোলা হবে। এছাড়া রাজ্যে বিজেপির সরকার এলে মাথাপিছু ৩ লক্ষ টাকা করে বিমা পাবেন মৎস্যজীবীরা। ব্যবস্থা নেওয়া হবে বাঘ সংরক্ষণেরও। এরপরই তিনি হুঙ্কার দিয়ে বলেন সরকারি টাকা যারা খেয়েছেন তাদের সবাইকে জেলে পোড়া হবে। मोदी जी ने भेजा हुआ पाई पाई का पैसा जिन्होंने चोरी किया है, एक एसआईटी बनाकर उनको जेल की सलाखों के पीछे डालने का काम ये भारतीय जनता पार्टी की। এছাড়া রাস্তা, ব্রিজ, পানীয় জলের মতো পরিকাঠামো উন্নয়নের কথাও বলেছেন অমিত শাহ। গোসাবার পর স্বরাষ্ট্রমন্ত্রী উড়ে যান পশ্চিম মেদিনীপুরে। কেরানীতলা মোড় থেকে গোলকুয়া চর পর্যন্ত রোড শো করেন তিনি। আকাশ বার্তা। ভোটের আগে ঋণের দায়ে আত্মঘাতী হলেন পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের এক আলু চাষী। পাওনাদাররা বারবার তাগাদা দেওয়ায় অপমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। ঋণ শোধ করতে না পারায় পশ্চিম মেদিনীপুরের জঙ্গলপাড়ায় আত্মহত্যা করলেন এক কৃষক। চড়া সুদে ঋণ নিয়ে 10 বিঘা জমিতে আলু চাষ করেন সৌতম রম নামের এক আলু চাষি। কিন্তু আলুর ফলন ভালো হলেও দাম পাননি ফলনের। 10 বিঘা জমির অনেকটাই নিয়েছিলেন ঋণ নিয়ে। চাষ করার জন্য টাকা নিয়েছিলেন ঋণ করে। দুদিক থেকেই সুদসহ টাকা মেটানোর চাপ আসছিল সৌতমের ওপর। শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন তিনি। গতকাল রাতে মঙ্গলপাড়ার পুকুর পাড়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন 22 বছরের ওই কৃষক। চাষ করে যেভাবে মানুষকে জমি ডিজে নিয়েছিল, সেই জমিও টাকা তারা চাপ দিচ্ছে, প্লাস যার কাছে ঋণ নিয়েছিল ব্যক্তিগতভাবে সে চাপ দিচ্ছে, প্লাস যে লেবার খরচা আলুটা খোলার সে চাপ দিচ্ছে। এই চাপ সহ্য করতে না পারে একটা সৎ ছেলে এইভাবে আত্মহত্যা করতে বাধ্য হলো। সৌতমের আত্মহত্যার ঘটনায় শোকের ছায়া নেমেছে মঙ্গলপাড়ায়। প্রশ্ন হলো, বাজারে আলুর দাম খুব একটা কম নয়, কিন্তু কৃষকরা দাম পান না, এটাই ট্র্যাজেডি। পাইকারি ও খুচরো ব্যবসায়ীরা কিন্তু তাদের মুনাফা পেয়ে যান, কিন্তু কৃষকের অবস্থা আজও খুব একটা বদলায়নি। ফের একবার দেখিয়ে দিল সৌতমের আত্মহত্যার ঘটনা। আকাশ বার্তা। একেই বোধহয় বলে সৌজন্যের রাজনীতি। ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল পার্টি অফিসে ঢুকলেন বাম প্রার্থী মোহাম্মদ সেলিম। তৃণমূল কর্মীরাও প্রার্থীকে ধন্যবাদ জানালেন। বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পরদিন প্রচারে নেমে পড়েন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম। সংযুক্ত মোর্চার এই হেভিওয়েট প্রার্থী চষে ফেলছেন চণ্ডীতলা বিধানসভা এলাকার বিভিন্ন গ্রাম। আজ অবশ্য ব্যতিক্রমী ঘটনা ঘটল তার নির্বাচনী এলাকায়। প্রচার চলাকালীন তিনি ঢুকে পড়লেন ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বাতী খনকারের নির্বাচনী কার্যালয়ে। শাসক দলের কর্মীরা হতবাক। সৌজন্য বিনিময় করলেন তৃণমূল কর্মীরা। ভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে, লেগে আছে রাজনৈতিক দ্বন্দ্ব। তারই মাঝে এই সৌজন্য বিনিময় খানিকটা হলেও রাজনীতিতে স্বস্তির পরিবেশ। আকাশ বার্তা। দলীয় কর্মীদের দুর্ব্যবহারেই তিনি নাকি সাধারণ মানুষের থেকে দূরে সরে গিয়েছিলেন। অকপট স্বীকারোক্তি দিয়ে আজ এলাকায় লিফলেট বিলি করলেন মালদার ইংরেজ বাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বললেন, অতীতের ভুল আর হবে না। সকাল সকাল স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোটের প্রচার। সামনে যাকে পেলেন তার হাতেই লিফলেট ধরিয়ে দিলেন মালদা ইংরেজ বাজারের তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তার দাবি, গত বিধানসভা ভোটে পরাজয়ের কারণ অনুসন্ধান করে তিনি বেশ কিছু ভুল ধরতে পেরেছেন। কৃষ্ণেন্দুর কথায় সেই ভুল আর হবে না। এই লিফলেট হলো লিখিত প্রতিশ্রুতি। যে ম্যানেজার পাঠিয়েছিল মমতা দি, শুভেন্দু আর মুকুল রায়, তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করাই সবকে হারিয়ে ভালো মতো কারোর সঙ্গে কোঅর্ডিনেশন করেনি, কীভাবে নির্বাচনে লড়াই করা হবে, কীভাবে মানুষকে কনভিন্স করবে, এটা করে। সূত্রের খবর, কৃষ্ণেন্দুকে নিয়ে অসন্তোষ রয়েছে মালদা তৃণমূলের অন্দরেই। দলের একাংশ তার হয়ে প্রচারে নামতে চাইছে না। এর উপর গতবারের ভোটে পরাজয়ের দায় দলীয় কর্মীদের উপর চাপিয়ে দেওয়ায় সেই ক্ষোভ নাকি আরও বেড়েছে। কৃষ্ণেন্দুর অভিযোগ, তার দফতরে আসা মানুষজনের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন তৃণমূলেরই একদল কর্মী। সেই জন্যই ভোটারদের সঙ্গে তার দূরত্ব বেড়েছে। আমার অফিসেরও ব্যবহারটা ভালো ছিল, যারা অফিসে থাকে, তো সেই জন্যই মানুষরা অনুতপ্ত হইতে বলেছে আপনার অফিসে গেলেও আপনি থাকলেও আপনার সঙ্গে দেখা করতে দিন। এই কারণে দুঃখ প্রকাশ করছে। এখন আমি নিজে সিসি ক্যামেরা পুরো লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে আমি মনিটরিং করি প্রতিদিন। কিন্তু ভোটের আগে লিফলেট দিয়ে ভুল স্বীকারেই কি কাজ দেবে? কি লেখা রয়েছে কৃষ্ণেন্দুর ভাগ্যে? উত্তর জানা যাবে 2রা মে। আকাশ বার্তা। এদিকে মালদার কালিয়াচকে কংগ্রেস কার্যালয় ভাঙচুর চালালো দলীয় কর্মীরাই। প্রার্থী পছন্দ না হওয়ায় ক্রুদ্ধ তারা।
প্রার্থী পছন্দ না হয় ক্ষোভ বিক্ষোভে উত্তাপ বাড়ছে জেলায় জেলায়। এবার নিজেদের কার্যালয় নিজেরাই ভাঙার ঘটনা ঘটল মালদায়। মালদার কালিয়াচক থানার কংগ্রেস কার্যালয় ভাঙচুর চালানো হয়। কালিয়াচক 1 নম্বর ব্লকের সভাপতি মতিউর রহমানের অনুগামী সমর্থকেরা ভাঙচুর চালায়। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর দাবিদার ছিলেন কংগ্রেসের ব্লক সভাপতি মতিউর রহমান। মোথাবাড়ি কেন্দ্রের প্রার্থী করা হয় দুলাল শেখকে, তাই বিক্ষুব্ধ হয়ে ওঠে ব্লক সভাপতির অনুগামীরা। তাই এই ভাঙচুর। ভোট আসছে, প্রার্থী তালিকা প্রকাশের পর তাপমাত্রার পারদের সঙ্গে জেলায় জেলায় ভোটের পারদও চড়ছে, তা বলাই বাহুল্য। আকাশ বার্তা। মাথার উপর গনগনে সূর্য, তা উপেক্ষা করে দলীয় প্রার্থীদের সমর্থনে পদযাত্রায় যোগ দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। অন্যদিকে ভোটারদের দরজায় হাজির বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। পুরুলিয়ার তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। চড়া রোদ আর গরম উপেক্ষা করে ভোট প্রচারের ঝাঁঝ বাড়িয়েছে সব পক্ষই। আজ রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিআইএম এর গণেশচন্দ্র বাউরির সমর্থনে পদযাত্রা করলেন সূর্যকান্ত মিশ্র। ছিলেন বাসুদেব আচারিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভোটের দিন ঐক্যবদ্ধভাবে বুথ রক্ষা করার ডাক দেন সিপিআইএম রাজ্য সম্পাদক। কাজ মানে খালি পদ কয়েকটা পূরণ করে দিলে হবে না। তৃণমূল যদি এখানে সরকারে যতদিন থাকবে, কোন শিল্প এখানে আসবে না। যে কটা আছে বন্ধ হয়ে গেছে। চণ্ডীতলা বিধানসভার তৃণমূল প্রার্থী স্বাতী খানকার রামনাথপুর পশ্চিম পাড়ার খেলার মাঠ থেকে শুরু করে কুমির মোড়ার বিভিন্ন এলাকায় প্রচার সারলেন। তাকে সমর্থন জানাতে রাস্তার ধারে ভিড় করেন স্থানীয়রা। মিছিলে বক্সে চলল খেলা হবে গান, সঙ্গে কর্মী সমর্থকদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। অন্যদিকে চণ্ডীতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী যশ দাশগুপ্ত আজ প্রচার সারলেন গড়লকাছা ও বড়িঝাঁটি এলাকায়। গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন এই তারকা প্রার্থী। যশ দাশগুপ্তকে দেখতে এলাকার মানুষের ভিড় জমে যায়। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পদ্মার তারকার সঙ্গে সেলফি তোলা থেকে হাত মেলানো, অটোগ্রাফ সবই চলল। এক বৃদ্ধা তাকে বুকে জড়িয়ে ধরলেন। বাড়ি বাড়ি প্রচারের পর চণ্ডীতলা জমিদার বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন যশ দাশগুপ্ত। আকাশ বার্তা। চোখ রাখবো আরো এক বড় খবরের দিকে। নির্বাচনের ব্যবস্থাপনায় তিনি ব্যস্ত, তাই মেট্রো ডেয়ারি মামলায় হাজিরা এড়ালেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব। আজই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হরিকৃষ্ণ দ্বিবেদীকে ডেকেছিল ইডি। জানা গিয়েছে তাকে ফের তলব করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মেট্রো ডেয়ারি মামলায় ইডির দপ্তরে হাজিরা দিলেন না রাজ্যের স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আজ তার সল্টলেক সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা ছিল। ইডি সূত্রে জানা গিয়েছে, ভোটের কাজে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি চিঠি দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে বৈঠক করেন ইডি আধিকারিকরা। স্বরাষ্ট্র সচিবকে ফের তলব করা হতে পারে। মেট্রো ডেয়ারি মামলায় শেয়ার বিক্রির পদ্ধতি নিয়ম মেনে হয়েছিল কিনা সে বিষয়ে তদন্ত করছে ইডি। খতিয়ে দেখা হচ্ছে দুর্নীতির বিষয়টিও। স্বরাষ্ট্র সচিবকে তলবের পর জনসভা থেকে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র সচিবকে ছাড়াও রাজ্যের আরও 2 আইএএস অফিসারকে মেট্রো ডেয়ারি মামলায় তলব করা হয়েছে। এর আগে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের 3 সচিব, রাজ্যের অর্থ সচিব, রাজ্য দুগ্ধ ফেডারেশনের চেয়ারম্যান এবং অন্য 3 কর্তার বক্তব্য আগেই জানতে চেয়েছে ইডি। কয়েকজনকে তলবও করা হয়। আকাশ বার্তা। আরো খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।